জুলাই সনদের মাধ্যমে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে আইনমন্ত্রী। গণভোটের রায় কার্যকর না হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের। একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। 24-এর অভ্যুত্থান লাগাম টানতে পারেনি দুর্নীতি, পূরণ হয়নি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন। মানুষের যে সমস্যাগুলো, দুর্নীতি, অপরাজনীতি বা শৃঙ্খলা, তারপরে নিয়ম কানুন, সবকিছু একটা পরিবর্তন আসবে। আমরা অতটা স্যাটিসফাইড না, পুরনো স্ট্রাকচারই চলে যাচ্ছে সরকার ব্যবস্থা বা দেশের রাজনীতি সবকিছু। কোনো জিনিস একবারে 2 বছরের মধ্যে আসলে পুরোটা রিফর্ম পসিবল। 2 বছর সময় যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। অল্প সময় তো আসলে এত দিনের জঞ্জাল তো আসলে দূর করা যাবে না। অন্তত পক্ষে মানুষের কাছে এই বার্তাটা দেওয়া যাবে না, আমাদের তরফ থেকে চেষ্টাটা। কাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24-এর আন্দোলনে দুর্বার মুহূর্তগুলো এখনো নাড়া দেয় চট্টগ্রামের আহত শিক্ষার্থীদের। গ্যাস সংকটে বেড়েছে বিদ্যুতের ব্যবহার, বললেন তথ্য উপদেষ্টা। অতিরিক্ত বিল দিয়ে ধারে কাছে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পরামর্শ। প্রতিবেশী কিছু দেশ গার্মেন্টস শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ বিজিএমইএর। সভাপতি দেশের স্বার্থে বিজিএমএর সাথে কাজ করার অঙ্গীকার। রাশিয়ার বিনোদন কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 7, বেসামরিকদের হত্যায় মস্কোয় নিন্দা। আরও 2টি এলাকা দখল নিল রুশ সেনারা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে আইনমন্ত্রী জানিয়েছেন, স্বাক্ষরিত জুলাই সনদকে ধারণ করে বিএনপি নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করবে বিশেষ কমিটি। বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করে সাংবিধানিক উপায়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের বাইরে গিয়ে দলের মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। এর আগে বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ হবে। কমিটিতে বিরোধী দল নাম না দিলেও তাদের পরামর্শ গ্রহণ করা হবে। যে কোনো সময় বিরোধী দল পরামর্শ দিতে পারবে বলেও জানান তিনি। সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত আলোচনা হবে। সরকার জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় বলেও জানান সংবিধান সংশোধন সংসদের বিশেষ কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। আজকের বৈঠকে সংবিধান সংশোধন কমিটির কর্মপরিকল্পনা ঠিক করা হয়। যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। তারপরে বিল যখন আসবে, সংবিধান সংশোধনী বিল, পার্লামেন্টে আলোচনা করে আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনীটা গ্রহণ করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, ওনাদের যে 5টা নাম যখন দেবেন তখন এই কমিটির অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে। সংসদ ভবনে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। বৈঠকে আলোচনার বিষয়গুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন এবং জামায়াতের প্রতিনিধিদের নিয়ে কি বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে কি তথ্য রয়েছে? পুরো বিশ্বাসী প্রশ্নটি দিয়ে শুরু করি। মূলত এটি আমরা শুরুতেই তাদের কাছে জানতে চেয়েছিলাম যে 17 সদস্যের একটি কমিটি হওয়ার কথা, যেখানে জামায়াত অর্থাৎ বিরোধী দল থেকে 5জন সদস্য থাকবে। যেহেতু তারা নাম দেয়নি এবং বিরোধী দল থেকে জানানো হয়েছে তারা নাম
দেওয়ার সম্ভাবনা খুবই কম। শুনুন, সেক্ষেত্রে সরকারি দল অর্থাৎ বিশেষ কমিটি এসে যখন সংবাদ সম্মেলন করলেন যে সব শ্রেণী পেশাজীবীর সাথে তারা আলোচনা করবেন, বিশেষজ্ঞ আইনজীবী, গণমাধ্যম অর্থাৎ সব স্টেক হোল্ডারদের সাথে তারা আলোচনা করেই তারা এটা রিপোর্ট করবেন। সেক্ষেত্রে বিরোধী দল যদি আলোচনায় না আসে, সেক্ষেত্রে তারা যে ব্যাখ্যাটি দিয়েছেন আইনমন্ত্রী, সেটি হলো যে যেহেতু ঐকমত্য কমিশনের 9 মাসের একটি আলোচনা শেষ হওয়ার পর জুলাই সনদ তৈরি করা হয়েছে, তার মানে জুলাই সনদে যে সুপারিশগুলো আছে সেখানে কিন্তু বিরোধী দলের যারা আছেন তারাও কিন্তু অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ বিরোধী দল, জামায়াত, এনসিপি অন্যান্য যারা আছে তাদের সাথে আলোচনা দীর্ঘ 9 মাস আলোচনা শেষ হওয়ার পর কিন্তু জুলাই সনদ তৈরি করা হয়েছে। অর্থাৎ তার মানে হচ্ছে তারা যদি এবারের আলোচনায় নাও আসে, বিরোধী দলের মতামত কিন্তু জুলাই সনদে আছে। আর যেহেতু জুলাই সনদকে ধারণ করেই এই কার্যক্রমটি চলবে, সেক্ষেত্রে আসলে তারা বলছেন যে যে কোনো সময় কিন্তু বিরোধী দল চাইলেই নাম দিতে পারেন এবং প্রধানমন্ত্রী সেই রকম নির্দেশনাই দিয়ে রেখেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যখনই বিশেষ সংশোধনী যে সুপারিশগুলো হয়েছিল সেইটি কীভাবে বাস্তবায়ন হবে, মূলত দুই দলের মধ্যে মতভেদের জায়গায় কিন্তু সেটি প্রশ্ন ওঠে যে এই যে তারা বিশেষ কমিটি করেছে তারা কিভাবে কাজ করবে, সেটা কি জুলাই সনদ যেভাবে দেয়া আছে অক্ষরে অক্ষরে পালন করবে, নাকি বিএনপি নির্বাচনী ইশতেহারে তাদের কিছু সুপারিশ ছিল সংবিধান সম্পর্কিত তার আলোকে কাজ করবে জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে জুলাই সনদকে তারা ধারণ করবে, কিন্তু জুলাই সনদে নোট অফ ডিসেন্টও আছে বিএনপির বেশ কয়েকটি, সুতরাং হচ্ছে যে সেই নোট অফ ডিসেন্টকেও তারা মাথায় রাখবে, কারণ নোট অফ ডিসেন্টের স্বাক্ষরিত জুলাই সনদের অন্তর্ভুক্ত। সুতরাং জুলাই সনদকে ধারণ করবে, কিন্তু বিএনপি নির্বাচনী যে ইশতেহার আছে সেটার আলোকেই কিন্তু এবং সব স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে একটি বিশেষ কমিটি তারা করবে। কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও দেয়নি, কারণ যেহেতু স্টেক হোল্ডারদের সাথে আলোচনার একটি বিষয় আছে কতদিন নাগাদ শেষ হয়, এবং তারপরে সংসদে সেই রিপোর্টটি আইন মন্ত্রণালয় উত্থাপন করবে বিল আকারে এবং সংসদের আলোচনা পর ভোটাভুটি হবে। এই হলো প্রক্রিয়া পুরো। অনেক ধন্যবাদ বিথি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুলাই বিপ্লবের সুফল ভোগে বর্তমান সরকার গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না। আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। যে বা যারা জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, এখন অনেকে নিজেদেরকে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড দাবি করছে, অথচ আন্দোলনের কঠিন দিনগুলোতে কেউ আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। সে সময় দলমতের ঊর্ধ্বে উঠে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল জামায়াত। ফ্যাসিবাদের শিকড় অনেক গভীরে জানিয়ে জামায়াত আমির বলেন যে কোনো মূল্যে ফ্যাসিবাদের মূলোৎপাটন করা হবে। কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না? হ্যাঁ মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাল্লাহ তছনছ করে দেওয়া হবে। কোটার বিরুদ্ধে আন্দোলনের ইতি হয় রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষায়, কিন্তু গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যাশা অনেকটাই ফিকে হয়ে আসছে। এমনটাই মূল্যায়ন নির্দলীয় জুলাই যোদ্ধাদের। অভ্যুত্থান পরবর্তী 2 বছরের ঘটনা প্রবাহে বিশ্লেষকরা বলছেন, আমূল পরিবর্তনের জন্য এই সময়টা যথেষ্ট নয়। তবে জুলাই পরবর্তী রাজনৈতিক বোধোদয়ে যে আশা ছিল তার প্রভাব নেই রাজনৈতিক দলগুলোর মাঝে। নাফিসের ঝুলে থাকা শরীরের এই ছবি এখনও জ্বলজ্বলে। কলেজ পড়ুয়া তরুণের রক্তের দাগ কোটি হৃদয়ে আজও অমলিন। 2 বছর পার হয়েছে, নাফিসের পড়ার টেবিল তেমনই আছে। সাজানো পাঠ্য বইয়ের সাথে পড়ে আছে গল্পের বই, স্কুলের সাফল্যমণ্ডিত স্বীকৃতি। নাফিস আমাকে বলতো যে, আম্মু, দেশ পরিবর্তন করতে হলে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। ছেলে না থাকার জমে থাকা কষ্ট জল হয়ে ঝরে কেবল মায়ের চোখ থেকে। ছাত্র জনতার উপর গুলির বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে চেয়েছিল নাফিস। আশা করেছিল বিজয়ের পর পরিবর্তন হবে রাষ্ট্র কাঠামোর। কারে ফাঁসি দিছে যে দেশে নেই, যারা দেশে আছে কি দিল 3 বছর 5 বছর। একটা স্বজন হারার মানুষে একটা বিচার দেখলো আশাবাদী হইতো যে না, একটা বিচার দেখতে পারছি আমরা। ওরা যেই দেশ চেয়েছিল সেই দেশ আমার কাছে মনে হয় না। জুলাই আন্দোলনের পুরোটা সময় উত্তরার এই অঞ্চল ছিল বলতে গেলে ছাত্র জনতার নিয়ন্ত্রণ। অভ্যুত্থানের একেবারে শেষ দিন 5 আগস্ট সকালে আশপাশের বিভিন্ন অলিগলি থেকে জনতার ঢল এসে পরিণত হয় জনশূন্য।
সেই জনসমুদ্রে সামিল হওয়া সাধারণ মানুষের ক্ষোভ কেবলমাত্র গণহত্যার বিরুদ্ধে ছিল না, ছিল রাজনীতির একটি গুণগত পরিবর্তনের প্রত্যাশাও। গেল 2 বছরে কতটা পূরণ হলো সেই প্রত্যাশা? রক্ত দিছে, রক্ত কি দলের জন্য দিছে, দেশের জন্য দিছে? দেশ কেন বাঁচে না? মানুষের একটা আশা ছিল যে আরও ভালো কিছু পাবে, বা মানুষের যে সমস্যাগুলো, দুর্নীতি, অপরাজনীতি বা শৃঙ্খলা, তারপরে নিয়ম কানুন সব কিছু একটা পরিবর্তন আসবে। মারামারি মারধর চলছে, এনসিপি নেতাকর্মীদের এখানে সেখানে মারামারি চলতেছে। 24-এর গণ আন্দোলনে অংশ নেয়া কলেজ পড়ুয়ারা এখন বিশ্ববিদ্যালয়। এত রক্তের পরও দুর্নীতির শিকল টানতে না পারা, আমলাতান্ত্রিক শাসনে আটকে থাকা গণ অধিকার কিংবা বিচারালয়ের নামমাত্র স্বাধীনতা পীড়া দেয় তাদের। তবু দম বন্ধ অবস্থা থেকে মুক্তির স্বাদ নিয়ে আশাবাদী কেউ কেউ। আমরা অতটা স্যাটিসফাইড না, পুরনো স্ট্রাকচারেই চলে যাচ্ছে সরকার ব্যবস্থা বা দেশের রাজনীতি সবকিছু। আসলে তাদের সেই উদ্দেশ্যটা আমাদের সামগ্রিক জীবনের সাথে যাচ্ছে কি না। কোনো জিনিস একবারে 2 বছরের মধ্যে আসলে পুরোটা রিফর্ম পসিবল না। জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন, এত তাড়াতাড়ি বড় পরিবর্তন আশা করাটাও হয়তো ঠিক নয়। তবে যে শুরুটা হতে পারত তার দেখা মিলছে না এখনো। অল্প সময় তো আসলে এত দিনের জঞ্জাল তো আসলে দূর করা যাবে না। অন্তত পক্ষে মানুষের কাছে এই বার্তাটা দেওয়া যাবে না আমাদের তরফ থেকে চেষ্টাটা আছে। এই বার্তাটাই এখন খুব জরুরি। 5ই আগস্টকে যদি আমরা একটা রাজনৈতিক শিক্ষা হিসেবে না নিই, তাহলে সেই আগে যে দুঃখ কষ্ট আমরা 1971 সালের পরও আমরা দেখেছি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তার মতে দলগুলোর শীর্ষ নেতৃত্বে কিছুটা পরিবর্তন দেখা গেলেও সামগ্রিক সংস্কৃতিতে কোনো প্রভাব নেই। বলেন, পুরনো রাজনীতির বলয়ে এখনও ঢেকে আছে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা। হুমকি ধামকি যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা আগের সময় দেখেছি, সেই পরিবর্তনগুলোই তো আমরা আসলে আশা করছিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের মগজের পরিবর্তন ওই অর্থে হয়নি যেই অর্থে আসলে আমরা আশা করেছিলাম কিংবা যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল। জুলাই আন্দোলনের দেয়ালিকায়ও ইচ্ছের জানান দিয়েছে ছাত্র জনতা। মিছিল মিটিংয়ে না থাকলেও রাজনীতি নিয়ে সচেতনতার ছাপ আছে সেগুলোই, কেবল মুখের কথায় যা দমিয়ে রাখা দায়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর আগামীকাল সকাল 9টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রথম দিন শহীদ পরিবারের জন্য উন্মুক্ত থাকবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, অনলাইনে টিকিট কেটে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারবে। বড়দের জন্য টিকিট মূল্য 50 টাকা এবং ছোটদের জন্য 25 টাকা। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান অতিথি হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। প্রধান ফলক উন্মোচন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া সব কিছুই ওপেন থাকবে। এরপর আমাদের নির্দিষ্ট টাইমে সবার জন্য কালকে আমরা উন্মুক্ত করে দেব। 24 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে ছিল উত্তাল জনসমুদ্র। রক্তক্ষয়ী সংঘর্ষ, মুহুর্মুহুগুলির মুখেও পিছু না হটে বুক পেতে দেয় ছাত্র জনতা। নতুন বাঁকনায় আন্দোলন, সারা দেশে আলোচিত হয় নিউ মার্কেট মোড়ের রক্ত ঝরা আন্দোলন। 2 বছর পরও আহত শিক্ষার্থীদের স্মৃতিতে উজ্জ্বল সেদিনের দুঃসহ স্মৃতি। 2024 সালের 4 আগস্ট উত্তাল চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট মোড়। ছাত্র জনতার ঢলে রীতিমতো জনসমুদ্র। তাদের সাথে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ আর মুহুর্মুহু গুলিতে রণক্ষেত্র পুরো এলাকা। সেদিন রাবার বুলেটে আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথির। তারপরও দমে যাননি। আরেক আন্দোলনকারী আবির বিন জাবেদের গল্পটাও একই। পুলিশের ছোড়া কয়েকটি টিয়ার শেলের আঘাতে প্রায় ঘণ্টাখানেক ছিলেন অন্ধের মতো। গণ অভ্যুত্থানের রক্তঝরা সেসব দিনের স্মৃতি চোখে ভাসে এখনও। তখন আমাদের লক্ষ্য ছিল না আমাদের সামনে যা আছে তাই হবে, আমাদেরকে সাকসেসফুল হতে হবে। যদি আমরা সাকসেসফুল না হই তাহলে আমরা যারা রাজপথে নেমেছি সবার একই পরিণতি হোক। আমাদের পিছিয়ে ফিরে আসার কোনো রাস্তা ছিল না। আমার ভাইরা তো মারা গেছে, ওয়াসিম মারা গেছে, হৃদয় মারা গেছে, ফারুক মারা গেছে। আমার জান তো আর বেশি দাম না আসলে। আমার রক্তের বিনিময়ে যদি বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয় তাহলে আমার রক্ত যাক, সমস্যা নাই।
দুবছর আগে চট্টগ্রামে জুলাই আগস্টের আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে অংশ নেয়া অনেকেই হতাহত হয়েছেন। তাদের একজন ওমর ফারুক 16 জুলাই মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরিপূর্ণ সুস্থ হওয়ার আগেই 4 আগস্ট যোগ দেন নিউ মার্কেটের আন্দোলনে। হাসিনা পলায়ন করে যখন ঘোষণা হয়, তখন যে আমি যে গুলিবিদ্ধ হই, তখন ওই ব্যথাটা আমার আর অনুভব হচ্ছিল না। মনে হচ্ছে যে এটা আমার কাছে একটা বিশাল কিছু পাওয়া। চট্টগ্রামের মুরাদপুর 16 শহর ও নিউ মার্কেট মোড় ছিল উত্তাল। শিক্ষার্থীদের সাথে সর্বস্তরের মানুষ যোগ দিলে নতুন মাত্রা পায়। হামলা, গুলি, রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে নামা শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনযাপনও করতে পারেনি। পদে পদে ছিল মৃত্যুর হাতছানি। যে লক্ষ্যে এই লড়াই, গণ অভ্যুত্থান, 2 বছরে সেই আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে জানতে চাই তাদের কাছে। আমাদের মাথায় ছিল আমাদের এত ভাই শহীদ হয়েছে, আমাদের মাথায় ছিল আমরা যখন শহীদ হয়েছে আমাদের ওদের বিচার প্রাপ্য। সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের উপর আক্রমণ করার, টিয়ার গ্যাস বলেন যাই যত কিছু পারছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তারা আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার জন্য। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছিল, কিন্তু এখন মনে হয় না আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ের ফলাফলটা আমরা পাচ্ছি। আমরা চেয়েছিলাম সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, কিন্তু বর্তমানে আমরা দেখছি যে গণভোটের রায় যেটা বলা হতো, কিন্তু গণভোটের রায় কিন্তু এখনো সরকার মেনে নেয় নাই। জুলুম, অপশাসন, নির্যাতন এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়াতে গেলে একটা মাত্র টার্গেট, সেটা হলো কি দানব সরকারের পতন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আগামী 1 মাসের মধ্যে আরও 3টি মামলার রায় ঘোষণা হবে বলে জানান তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর। হাইকোর্টে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের সব মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ করা হবে। আইন অনুযায়ী পলাতক ব্যক্তিদের বিচার চলছে উল্লেখ করে তিনি জানান, পলাতকদের না পাওয়া পর্যন্ত রায় কার্যকরের কোনো সুযোগ নেই। সম্পত্তি বাজেয়াপ্ত সহ জরিমানা আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া বাকি বক্তব্য প্রচারে আইনগত কোনো বাধা নাই বলেও উল্লেখ করেন তিনি। এ সময় জিয়াউল আহসানের বিচার কার্য দ্রুত শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। এছাড়া ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারগুলোকে কিভাবে বণ্টন করা যায় সে বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। তো সেই কারণে আমি মনে করি যেটা স্বচ্ছতার সাথে এবং স্বাভাবিক গতিতে এগোচ্ছে। দর্শক, সোমবার মন্ত্রিসভার বৈঠকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। গুম প্রতিরোধ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে এবং এই আইনটির বিষয়ে আপনার কাছে সংক্ষেপে আমরা জানতে চাই, এবং গুম প্রতিরোধের এটি কতটা কার্যকর হবে বলে আপনি কি মনে করেন? মন্ত্রিসভায় যে বিষয়টি অ্যাপ্রুভ করেছে, গুম সংক্রান্ত যে আইনটি, তার 14তে যেটা বলা আছে যে গুমের এই ধরনের অভিযোগ পুলিশের কাছে করতে হবে এবং পুলিশই এটি তদন্ত করবে। আর 21 ধারায় বলা হচ্ছে যে যদি পুলিশের দ্বারা যে ইনভেস্টিগেশন হবে সেইটার পরে বিচারে যদি এটা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে যারা অভিযোগ করবেন তাদের 5 বছরের মিথ্যা অভিযোগ করার কারণে 5 বছরের শাস্তি হবে। এই দুটি জায়গায় হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথম হচ্ছে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে বা পুলিশ অন্য কোনো বাহিনী যখন কোনো অপরাধ সংগঠিত করে এবং সেটি নিয়ে যখন মামলা মোকদ্দমা হয়, তখন যেটা দেখি আমরা সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে কিন্তু মামলায় দায় মুক্তির জায়গাটাই বেছে নেয় নানান কৌশলে। আর একটি জিনিস হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত অতদূর আস্থায় আসেনি যে সে পুলিশের শরণাপন্ন হবে ঘটনার পর। আমরা বিগত দিনে দেখেছি যে সংখ্যায় ঘটনাগুলি ঘটেছে তার খুব সামান্য সংখ্যক মানুষ, অল্প কিছু মানুষ পুলিশের দ্বারস্থ হয়েছেন, তারপর পুলিশের দ্বারা যেভাবে হেনস্থা হয়েছেন
সেই অভিজ্ঞতার আলোকে বলছি যে এটি আসলে মানুষ অভিযোগই দায়ের করতে চাইবে না, এমনকি কোর্টে যেয়ে যদি অভিযোগ দায়ের করে এবং কোর্ট যদি পুলিশকে তদন্তের কথা বলে সেটিও কিন্তু মানুষ সাহস পাবে না। আমরা যখন গুম কমিশনে কাজ করেছি এবং শেষ দিন পর্যন্ত আমাদের কাছে অভিযোগ এসছে, তার মানে হচ্ছে অনেকেই আস্থা পাচ্ছিল না পরিবেশ পরিস্থিতির কারণে, এবং এখনও অনেকে দেখা যায় যে অভিযোগ করতে চান, তার মানে আস্থার সংকটটা এখনও রয়ে গেছে। এরকম একটি অবস্থা যখন মানবাধিকার কর্মীদের কাছেও বলতে চায় না, সেরকম পরিস্থিতিতে আদালত বা কোর্টে বা থানার দ্বারস্থ হবে, এইটা আমার মনে হয় আরেকটু বিবেচনা করা দরকার। এইভাবে যদি আইনটি আসতো যে পুলিশ অথবা মানবাধিকার কমিশনকে, যেমন আইসিটিতে প্রসিকিউশন টিম যেমন ইনভেস্টিগেশন করতে পারে, ইনভেস্টিগেশন তদারকি করতে পারে, ঠিক তদ্রূপ যদি একটি ব্যবস্থা এখানে এই গুম আইনে যদি করা যেত, সেটি আরও বেশি ফলদায়ক হতো। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, একটি গুমের ঘটনা ঘটলে সেইখানে মানুষ পুলিশের কাছে যাবে অভিযোগ করতে, এটি কতটা যৌক্তিক সেটা বর্তমান প্রেক্ষাপটে গত এপ্রিল মাসে বাগেরহাটের মোংলায় একটা ঘটনা ঘটেছে এবং সেটা পরিবার অভিযোগ করছে যে কোস্টগার্ড তার ভাইকে বা স্বামীকে উঠিয়ে নিয়েছে বা সন্তানকে উঠিয়ে নিয়েছে। পরবর্তী মানুষের সামনেই, এলাকাবাসীর সামনেই তাকে নেওয়া হয়েছে। পরবর্তীতে কয়েকদিন খোঁজাখুঁজির পর যখন সে ফিরে আসেনি, তার পরিবার যখন থানার দ্বারস্থ হয়েছে, থানা একটা জিডি নিয়েছে, কিন্তু সেই জিডির পরে এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ থানা নেয়নি যেটার কারণে পরিবার বা এলাকাবাসী আশ্বস্ত হতে পারেন যে এটি সঠিক তদন্ত হবে। পরবর্তীতে বরং দেখা গেছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং সেই ক্ষেত্রে কোস্টগার্ড অফিসের সামনে মানববন্ধন করা, কোস্টগার্ডের উপর আক্রমণ করা, এই কোস্টগার্ডের অফিস ভাঙচুর করা, এরকম অভিযোগ এসছে। এবং সেটি প্রেক্ষিতে এলাকায় গ্রামবাসী গ্রাম ছাড়া হয়ে গেছে, এবং পরবর্তীতে কোস্টগার্ড ওখানে যে এমন একটা অবস্থা তৈরি করেছে যাতে মানুষ স্বাধীনভাবে তার অভিযোগ সম্পর্কে না বলে। এবং গত কয়েকদিনের যে মানুষ যাতে স্বাধীনভাবে তাদের অভিযোগ সম্পর্কে না বলে, এই বিষয়টি আপনি উল্লেখ করছিলেন। আপনার কাছে আরেকটি যে বিষয় আমরা জানতে চাই যে সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অনেকে বলছেন যে এতে মামলা বাড়বে এবং এটি হেবা আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই বিষয়ে আপনার মন্তব্য কি? হেবার ব্যাপারে যে বিষয়টা এসছে সেটি হচ্ছে গতকালকে মন্ত্রিপরিষদে ওইটিও অ্যাপ্রুভ হয়েছে, এবং সেইখানে সমালোচনা করার খুব একটা সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ পিতামাতা তাদের জীবিতকালে সন্তানদেরকে সম্পত্তি হস্তান্তর করতে পারবেন, কিন্তু তাদের জীবিতকালে যদি তারা চান ওইটার ভোগ দখল করতে পিতামাতা, সেটা তারা করতে পারবেন। এবং যদি তারা চিন্তা করেন যে তাদের সম্পত্তি ছেলে এবং মেয়েদের মধ্যে সমভাবে বন্টন করতে, সেটাও তাদের পক্ষে এই আইনে করা সম্ভব। কিন্তু এইটা কার্যকরী হবে মূলত তারা যদি চান যে তাদের মৃত্যুর পরে। তো এইটি নিয়ে তো আমাদের সমাজে বিভিন্ন সময় আমরা দেখেছি যে পিতামাতা মারা যাওয়ার পর, ইন্তেকাল করার পরে বোনদেরকে সম্পত্তি দিতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকতো। কোনোভাবে বোনদেরকে ম্যানেজ করে সম্পত্তি পুরুষরা নিয়ে নিত, অর্থাৎ ভাইরা নিয়ে নিত। সেই জায়গার থেকে যদি পিতামাতা জীবিত অবস্থায় এই বন্টনটা করে দিয়ে যান এবং তাদের মৃত্যুর পর যদি সেটা ইফেক্টিভ হয়, সেটা তো আমার মনে হয় যে এইটা নিয়ে জটিলতা তৈরি করার সুযোগ কম। বরং এটি মানুষের যে অধিকার, পরিবারের যে সদস্যদের সম্পত্তির প্রতি ছেলে এবং মেয়ের যে অধিকার, সেটা অক্ষুণ্ণই থাকবে। আমাদের যে অধিকার ছেলে এবং মেয়ের সম্পত্তির প্রতি, সেটা অক্ষুণ্ণ থাকবে, এমনটাই প্রত্যাশা আমাদের। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে, এই কারণেই কিছুটা বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। যাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসে অভিযোগ করার আহ্বান জানান তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাহিদুর রহমান আরও বলেন, গ্যাস সংকট আগে থেকেই ছিল, এর মধ্যে এলএনজি টার্মিনাল পুড়ে যাওয়ায় সমস্যা বেড়েছে। জানান সংকট সমাধানে সরকার কাজ করছে, আশ্বাস দেন কয়েকদিনের মধ্যে সংকট সমাধান হবে। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন,
তার দেশে ফেরার বক্তব্য আস্ফালন ছাড়া আর কিছুই নয়। শেখ হাসিনার সেই সক্ষমতা নেই। আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে সরকার। কোনো গণমাধ্যম পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলেও জানান তিনি। গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। গ্যাসের যে সংকট আমরা ফেস করছি, সেই সংকটটা আশা করি থাকবে না। ঢাকা ও আশেপাশের জেলা সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকট, এতে পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গাজীপুরের সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, বিপাকে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকেরা। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেক শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক সক্ষমতার উৎপাদন চালাতে পারছে না, বিপাকে ব্যবসায়ীরা। তো আমরা গ্যাস সিরিয়ালে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে, কিন্তু আমরা ওইভাবে গ্যাস পাচ্ছি না। সকালে আসি আবার যাই, আমাদের একদিনে 3 বার গ্যাস নেওয়া লাগে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত, সিএনজি পাম্পগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং চাহিদা অনুযায়ী কি গ্রাহকরা গ্যাস পাচ্ছেন কিনা? পুরোপুরি চট্টগ্রামের অবস্থা আসলে বেশ বেগতিক বলা চলে, কারণ আমরা দেখছি সকাল থেকে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে আমরা ঘুরেছি এবং অধিকাংশ রিফুয়েলিং স্টেশনে আমরা যেমনটি দেখছি এভাবে আসলে দীর্ঘ সারি হয়ে আছে এবং সিএনজি চালিত যে অটোরিকশাগুলো আছে সেগুলোর আসলে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং চালকদের যেটি অভিযোগ, তারা অনেকে আসলে মধ্যরাত থেকে রাত 12টা থেকে রাত 3টা থেকে একেবারে ভোর থেকে রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে আসলে অপেক্ষমান আছেন। তবে গ্যাস পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে, তাদের আসলে যেই মূল লাইন অর্থাৎ যে প্রধান লাইন, সেই লাইনে আসলে গ্যাসের কোনো চাপ নেই। ফলত যেটি হয়েছে, তারা আসলে কোনোভাবেই যে স্বাভাবিক গ্যাস সরবরাহ কার্যক্রম সেটি আসলে পরিচালনা করতে পারছে না। অন্যদিকে আসলে চালকরা বেশ ভোগান্তিতে পড়েছেন। রাস্তাঘাটেও আসলে গ্যাস চালিত যে গণপরিবহনগুলো আছে সেগুলোর সংখ্যাও কমে এসেছে। সেক্ষেত্রে যেহেতু অধিকাংশ গাড়ি পেট্রোল পাম্পমুখী এবং পেট্রোল পাম্পের সামনে আসলে ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আসলে সব মিলিয়ে যে অবস্থা সেটি আসলে বেশ বেগতিক বলা চলে। মূলত যেটি হয়েছে, মহেশখালীর যেই গ্যাস টার্মিনাল অর্থাৎ এলএনজি টার্মিনালে আসলে যে সংকট, সেটির কারণেই মূলত গ্যাস পাম্পগুলোতে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। তবে চালকদের যে অভিযোগ, তারা যেটি বলছেন, তাদের মালিকরাও আসলে বুঝতে চাচ্ছেন না যে সংকট তৈরি হয়েছে সেটি আসলে কখন নাগাদ কাটবে, সেটি মালিকরা কোনোভাবে বুঝতে চাইছেন না। এবং এখন পর্যন্ত চট্টগ্রামের অধিকাংশ গ্যাস পাম্প বন্ধ রয়েছে এবং এক্ষেত্রে মানুষের যে ভোগান্তি, চালকদের যে ভোগান্তি, সেটি ক্রমশ বেড়েই চলেছে। পুরবি এখন পর্যন্ত চট্টগ্রামের অধিকাংশ গ্যাস পাম্পে বন্ধ, যেমনটা বলছিলেন আপনি। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘন ঘন লোডশেডিং এর কবলে দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং এর দুর্ভোগ চরমে। এ বিষয়ে নাটোর থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, লোডশেডিং এর প্রভাব কতটা পড়েছে জনজীবনে এবং এই বিষয়ে ভুক্তভোগীদের কি কোনো বক্তব্য আছে কিনা বা কিছু জানতে পেরেছেন কিনা তাদের থেকে? পুরবি আসলে সারা দেশের মতো কিন্তু নাটোরেও তীব্র লোডশেডিংয়ে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি কিছুক্ষণ আগে পল্লী বিদ্যুতের জিএম ফখরুল আলমের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে নাটোরের চাহিদা দিনে 101 মেগাওয়াট এবং রাতে কিন্তু 130 মেগাওয়াট, সেই অনুযায়ী তারা অর্ধেক বিদ্যুৎ পাচ্ছেন। যে বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে কিন্তু সিংড়া উপজেলায় আরও কম পাচ্ছেন। সিংড়া উপজেলার লোকজন কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া গুরুদাসপুর থেকে শুরু করে নাটোরের যে 7টি উপজেলা রয়েছে, সেই 7টি উপজেলায় লোডশেডিং একেবারে তীব্র আকার ধারণ করেছে। এর ফলে যে শিল্প কলকারখানা রয়েছে নাটোরে, বিশেষ করে প্রাণ এগ্রো লিমিটেড, এছাড়া কিষাণ কোম্পানি এবং বিসিক শিল্পনগরীর যে শিল্প কলকারখানা রয়েছে, সেই কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়াও যে হিমাগারগুলো রয়েছে, সেই হিমাগারগুলোতে কিন্তু আলুতে পচন ধরেছে। এছাড়াও কিন্তু কৃষি উৎপাদন থেকে শুরু করে যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এখানকার ভুক্তভোগীরা চরম অস্বস্তি প্রকাশ করেছেন। এই সময় আমি রয়েছি নাটোরের বড় হরিশপুর এলাকায়। এই সময় এইখানটায় অনেক লোকজনের সমাগম দেখা যায় এবং দেখতেই পাচ্ছেন যে সিএনজি চালকেরাও কিন্তু অলস বসে সময় কাটাচ্ছে। তারা বলছেন যে তীব্র লোডশেডিংয়ের প্রভাব জনজীবনে পড়ায় কিন্তু তারা যাত্রী পাচ্ছেন না। সব মিলিয়ে কিন্তু একেবারেই বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে নাটোরে। প্রবি
অনেক ধন্যবাদ নাজমুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে বৈঠক করেছেন সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খালাইসি। সকাল 11টায় কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা, সহযোগিতা, বাণিজ্য, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। 2 দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খালাইসি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও শিবিরের বিক্ষোভ কর্মসূচি ঘিরে 144 ধারা জারির আবেদন করেছে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ জানায় বিকাল 4টায় দুপক্ষই ক্যাম্পাসের সামনে শহীদ আবু সাইদ চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এতে সংঘর্ষের শঙ্কা রয়েছে, তাই আবু সাইদ চত্বরে 144 ধারা জারির আবেদন করা হয়েছে। এদিকে গতরাতে সংঘর্ষের পর ক্যাম্পাস থমথমে। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলাই প্রদর্শনীর আয়োজন করে শিবির। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাশেম আলী জুডিশিয়ারি কিলিংয়ের শিকার লেখা ও ছবি সম্বলিত ব্যানার রাখা হয়। ছাত্রদল নেতারা ব্যানারটি সরিয়ে নিতে বললে দুপক্ষের মধ্যে বাকবেতনটা হয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এতে আহত হন অন্তত 20 জন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং বিক্ষোভ কর্মসূচি নিয়ে দুই সংগঠনের নেতারা কি বলছেন? পুরবী, এখনকার এই মুহূর্তের যদি কথা বলি ক্যাম্পাসের, এই ক্যাম্পাসে থমথমে আছে, শিক্ষার্থীদের একটু উপস্থিতি কম আছে। তবে ক্যাম্পাসের আশেপাশে কোথাও পুলিশের কোনো উপস্থিতি আমরা দেখিনি। শুধু বিশ্ববিদ্যালয়ে যে ফাঁড়ি আছে সেই ফাঁড়ির 2-3 জন পুলিশকে আমরা শুধু ক্যাম্পাসে দেখেছি। আরেকটি বিষয় আপনাকে বলি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আবেদনটি করেছিল, এই যে আমরা আপনাকে যে জায়গাটি দেখাচ্ছি প্রধান ফটকের সামনে যে শহীদ আবু সাইদ যে চত্বর, সেই চত্বরে 2টি সংগঠন অর্থাৎ মহানগর ছাত্রদল এবং মহানগর ছাত্র শিবির তারা বিকেল 4টায় একই স্থানে দিয়েছেন সমাবেশের একটি কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচিকে ঘিরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি আবেদন করেছে মহানগর পুলিশ কমিশনারের কাছে যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য এই এলাকাটি ক্যাম্পাস হয়ে এলাকাটিতে 144 ধারা জারি করবার জন্য। কিন্তু কিছুক্ষণ আগে পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা যেটা বলছেন যে বিষয়টি যেহেতু মহানগর অর্থাৎ যে জায়গাটিতে তারা আবেদন করেছে যে তাদেরকে 144 ধারা জারি করা হোক, সেটি মহানগর পুলিশের আওতায় পড়ে, প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতায় পড়ে না। সে কারণে এখন পর্যন্ত তারা মিটিং করছেন এবং আদৌ আসলে দেওয়া হবে কিনা 144 ধারা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি না। আরেকটি কথা আপনাকে একটু বলি যে এরই মধ্যে তো 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে 3 দিনের মধ্যে এই গতকালের ঘটনাটির প্রতিবেদন দেবার কথা বলা হয়েছে এবং ছাত্র শিবির এবং ছাত্রদল যেটি বলছে যে তারা এই বিষয়টি সমঝোতা করে নিয়েছেন এবং এই বিষয়ে তারা আরো বিস্তারিত দুই পক্ষের মধ্যে আলোচনা করবেন এবং সেখানে প্রশাসনের লোকজনও থাকবেন। এই কথা ছাত্র শিবিরের এবং ছাত্রদলের যারা নেতা আছেন তারা আমাকে বলেছেন। ধন্যবাদ মাঝহার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে পানি ব্যবস্থাপনা বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিতে বিশেষজ্ঞ দলের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুল স্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এই সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষজ্ঞদের বক্তব্য শুনে দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাদের সহযোগিতা চান। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হচ্ছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA। এর ফলে দক্ষিণ কোরিয়া বাজারে বাংলাদেশের 97% পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়া 87% পণ্য পাবে বিশেষ শুল্ক সুবিধা। বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতি এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রপ্তানিতে বড় সুবিধা পাওয়া যাবে। বিনিময়ে দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষি পণ্য এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আশা প্রকাশ করেন,
2034 সালে মধ্য বাংলাদেশের $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাওয়ার যে লক্ষ্য তা অর্জনে দক্ষিণ কোরিয়া একটি ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করবে। এই চুক্তি বিপুল বিনিয়োগ আকর্ষণ করবে। এ সময় দক্ষিণ কোরিয়া বাণিজ্য মন্ত্রী ইও হানকো জানান, এই চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে। কোরিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে। কোরিয়া বর্তমান পৃথিবীতে 2 ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। Now it is up to companies who really interested in investing in Bangladesh. Now they can fully use this infrastructure that we built. প্রতিযোগী অনেক দেশ বিভেদ তৈরি করতে চায়, তবে দেশ ও শিল্পের স্বার্থে এক হয়ে কাজ করবে বস্ত্র খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিটিএমএ। বিশ্বমানের টেক্সটাইল এক্সিবিশন বিটমা আয়োজনে উভয় সংগঠনের মধ্যে সমঝোতার স্মারক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, বস্ত্র ও পোশাক শিল্প বিকাশে উভয় সংগঠন ঐক্যবদ্ধ অবস্থান নেবে। মেলায় দুই সংগঠন একত্রিতভাবে বিশ্বমানের যন্ত্রাংশ এবং নানা উপকরণ উপস্থাপন করবে। এতে উদ্যোক্তারা হাতের কাছেই পাবে শিল্প সহায়ক সকল কিছু, যন্ত্রাংশ, এআই প্রযুক্তি, সংযোজন, ফ্যাশন ট্রেন্ড প্রদর্শন, নেটওয়ার্কিং, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, স্থায়িত্ব বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে। জানানো হয় দুই সংগঠন এখন থেকে একসঙ্গে কাজ করবে, নিজেদের মধ্যে ভালো বোঝাপড়ার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে। সকলে মিলে সামনে 100 বিলিয়ন রপ্তানির আয় করা অসম্ভব কিছু নয়। বলা হয় বিদ্যুৎ, জ্বালানি এবং নীতি সহায়তার জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে। লক্ষ্য হবে দেশের জন্য শিল্প এবং কর্মসংস্থান। সিরাজগঞ্জের কড্ডায় সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, উদ্ধার অভিযান কত দূরে এগোলো এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে ঠিক আর কত সময় লাগতে পারে? পূরবী মাত্র এসে পৌঁছেছে রিলিফ ট্রেনটি, অর্থাৎ এই লাইনচ্যুত হওয়ার 3.5 ঘন্টা পর মূলত এই রিলিফ ট্রেনটি এসে এখানে মাত্র পৌঁছালো। এখন তারা কার্যক্রম শুরু করার চেষ্টা করছে, অর্থাৎ সকল প্রক্রিয়া যেটি সেটি তারা শুরু করার চেষ্টা করছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই মূলত রিলিফ ট্রেনটি তাদের কার্যক্রম শুরু করবে এবং অর্থাৎ প্রায় ঘন্টা খানেক লাগতে পারে এটি পুরোপুরি ট্রেনটি উদ্ধার করে নিয়ে যেতে, এমনটা জানতে পেরেছি আমাদের এখানকার পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু সেই রেল কর্তৃপক্ষ যারা জেনারেল ম্যানেজার সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন এবং তারা আজকে মূলত 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মূলত কী কারণে মূলত এই ঘটনাটি হয়েছে এবং এর আগে এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে তারা জানাবে এবং মূলত কী জন্য এইভাবেই এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেই তদন্ত কমিটিতে কি পেয়েছিল এবং আজকে এই ঘটনাকে কেন্দ্র করে মূলত এই কি তদন্ত কমিটি কয়দিন মধ্যে তারা এই জমা দিবে সেই বিষয়গুলো মতো জানা যাবে। অর্থাৎ এখন পর্যন্ত মাত্রই এসে পৌঁছে তারা কাজটি শুরু করেছে, অর্থাৎ কতক্ষণ লাগে সেটি সুস্পষ্ট না জানলেও তবে ধারণা করা যাচ্ছে ঘণ্টাখানেকের মধ্যেই অর্থাৎ এই রেল লাইনটি পুরোপুরি সচল করা সম্ভব হবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই কিন্তু সেই পশ্চিমাঞ্চল রেলের জিএম তিনি এসেছেন এবং তার সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করছি। আমরা জানতে চাচ্ছি যে কতক্ষণ নাগাদ এই রেলটি। অনেক ধন্যবাদ রুবেল আপনাকে। নিশ্চয় পরবর্তীতে আরও বিস্তারিত জানবো আপনার থেকে। সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং সব রোগীদের কি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বা কোনো হতাহতের ঘটনা আপনার কাছে আছে কিনা? এখান থেকে ঠিক ঘন্টাখানেক আগে সাতক্ষীরা শহরের যে সব থেকে বড় বেসরকারি হাসপাতাল সাতক্ষীরা বেলিজ হাসপাতাল, সেটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে আমরা যেটি জেনেছি, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখানকার যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানের যে তাদের অক্সিজেন যে রয়েছে এবং অক্সিজেনের লাইন থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং এটি মুহূর্তের মধ্যেই হাসপাতালের যে 10 তলা রয়েছে সেই 10 তলায় ছড়িয়ে পড়ে এবং রোগী এবং স্বজনদের মধ্যে হুড়োহুড়ির পরিবেশ সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে হাজির হয় এবং রোগীদের উদ্ধারের তৎপরতা চালায়। এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক রোগী কিন্তু উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ, বিজিবি
কিন্তু উপস্থিত হয়। এখন পর্যন্ত দেখছেন যে উদ্ধার তৎপরতা বা আগুন নিয়ন্ত্রণের যে কার্যক্রম সেটি চলছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, কিছুটা ধোঁয়ার কুণ্ডলি এখনো রয়েছে, সেটি তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা একটু সরাসরি দেখছি একজন বিজিবির সদস্য কিন্তু উদ্ধার তৎপরতা করতে গিয়ে কিন্তু তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। এখনো পর্যন্ত কিন্তু হতাহতের কোনো খবর আমরা পাইনি। রবি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাম্প্রতিক সময়ে মধ্য রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন। কৃষ্ণসাগর উপকূলে পর্যটকদের উপর চালানো এই হামলায় প্রাণ গেছে অন্তত 7 জনের। এই হামলার পাল্টা জবাবও দিচ্ছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে দুটি এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী। এর পাশাপাশি হামলা চালানো হয় খার্কভ অঞ্চলে অবস্থিত ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন অবস্থানে। হঠাৎই বিস্ফোরণ সৈকতে, মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে ছোটাছুটি করতে থাকেন উপস্থিত পর্যটকেরা। মঙ্গলবার কৃষ্ণসাগরের আর্খিভো ওসি এলাকার সৈকতে এই হামলা হয়। হামলার সময় পর্যটকদের ভিড় ছিল সৈকতে। ভিডিওতে দেখা যায় পর্যটকবহুল সৈকতটিতে তীব্র গতিতে আছড়ে পড়ে ড্রোন। ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। সময় যত গড়াচ্ছে বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা। গেল শনিবার কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে প্রাণ যায় 9 জনের, ক্ষতিগ্রস্ত হয় শতাধিক স্থাপনা। ওই হামলার 3 দিন পর এবার রাশিয়ার বেসামরিক এলাকা লক্ষ্য করে আঘাত এনেছে ইউক্রেন। ইউক্রেনের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে মস্কো। বেশ কয়েক মাস ধরে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, আর এই সুযোগে হামলার তীব্রতা আর পরিধি বাড়িয়েছে মস্কো। নতুন করে খার্কিভ অঞ্চলের 2টি এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা। জুলাইকে ইউক্রেনের জন্য সবচেয়ে বেশি প্রাণহানির মাস আখ্যা দিয়েছে কিয়েভ। ইউক্রেনপন্থী বিভিন্ন সংস্থার দাবি, গেল মাসে রুশ হামলায় প্রাণ গেছে প্রায় 300 মানুষের। রাশিয়ানরা অমানবিক, তারা আমাদের পুরোপুরি মেরে ফেলতে চায়। ওরা চাচ্ছে আমরা যেন চিরতরে মুছে যাই। এদিকে গেল কয়েক মাস ধরে রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও গোলাবারুদের ডিপোসহ সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নিয়মিত ড্রোন ছুটছে কিয়েভ। রেস্টুরেন্ট, আবাসিক এলাকা, অনলাইন শপের গুদাম, কোনো কিছুই বাদ যাচ্ছে না এই হামলা থেকে। প্রাণ হারাচ্ছে রাশিয়ার নাগরিকেরাও। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের 25টি রাজ্যে। সোমবার ট্রাম্প প্রশাসনের ট্যারিফের বিরুদ্ধে এই মামলা করেন রাজ্যের গভর্নররা। তাদের অভিযোগ, আদালতে একাধিক রায়ের পরও প্রেসিডেন্ট নিজের ক্ষমতার সীমা অতিক্রম করে পদক্ষেপ গ্রহণ করেছেন। এর আগে ভারত সহ 60 দেশের উপর নতুন করে 10% ট্যারিফ আরোপ করেন ট্রাম্প। সেই সিদ্ধান্তেরই বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে। জোরপূর্বক শ্রমে পণ্য উৎপাদনের অভিযোগ তুলে 1974 সালে আইন অনুযায়ী অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।